আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 40 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাইসার বাবা তাশফিক শিকদার, তার জন্মদাত্রী মা রোহিণী শিকদার। সময়টা তখন যখন রাইসার মা প্রেগনেন্ট ছিল। তিনি একজন শিক্ষিকা ছিলেন। স্কুলে তার অবশ্যই আরও শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন তার বন্ধু। সবকিছু তখন ভালোই চলছিল। ডেলিভারির সময় হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বেঁচে রইলেন না। সন্তানের মুখ দেখার মতো সৌভাগ্যও হয়নি। তার শরীর প্রচুর দুর্বল থাকায় রাইসা হওয়ার পরপরই অক্সিজেন মাস্ক লাগানো হয়। কিন্তু রাইসা যে দাদি, সে কখনো রাইসার মাকে সহ্য করতে পারত না, কেননা রাইসার বাবা ভালোবেসে রাইসার মাকে বিয়ে করেছিলেন। বৃদ্ধা পূর্ব থেকেই তার বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চেয়েছেন, কিন্তু সেই কথা অমান্য করায় রাইসার বাবার আড়ালে রাইসার মায়ের সাথে অনেক অন্যায় অত্যাচারও করত। প্রেগনেন্ট অবস্থায় কোনো রকম ফলমূল খেতে দিত না। ফলমূল রাইসার বাবা আনে, কিন্তু খেতে দেওয়া হয় না। রাইসার বাবাও এত খোঁজখবর রাখতেন না তার চোখের আড়ালে কি হতো। দুর্ভাগ্যবশত রাইসার জন্মের আগে থেকে শুরু হয় তার আরো গভীর পরিকল্পনা। যখন প্রেগনেন্ট অবস্থায় তাকে স্কুলে পড়াতে যেতে বারণ করেছিলেন, তখন রোহিণী শিকদার জোর করেই যেতেন। এই বিষয়টার ফায়দা উঠিয়েছেন তাশফিকের মা। এই সময়টা তার ছেলের কানে রোহিণীর বিরুদ্ধে বিষ ঢালতেন। ভালোবাসার মানুষের বিরুদ্ধে এসব শুনতে প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন তিনি। পুরুষ মানুষ তো জন্মদাত্রীকে বিশ্বাস করবে নাকি সহধর্মিনী। এভাবে চলতে থাকতে থাকতে একসময় তার মনেও সন্দেহ জাগে। একদিন স্কুলে নিতে গিয়ে দেখে রোহিণী শিকদার আর তার বন্ধু একসাথে হেঁটে আসছে। তারপর থেকে তিনি মায়ের কথার গুরুত্ব দিলেন। রোহিণীর সাথে দূরত্ব বাড়তে থাকেন। হাসপাতালের কেবিনে যখন তাদের ফুটফুটে চাঁদের আলোর মতো ঝলমলে সমুদ্রের জলের মতো স্বচ্ছ এক কন্যা সন্তানের জন্ম হয়, তখন নাতি না হওয়ায় বেজার এবং ছেলের মন আরো বিষিয়ে দিলেন। মারা যাওয়ার পর যদিও তাশফিকের মনটা নরম হয়েছে। ভালোবাসার মানুষের মৃত্যু কতটা ভয়ঙ্কর পুরুষের কাছে, এটা যার হয় সেই বুঝে। স্ত্রীর পাশে বসে হাত ধরে কান্নাকাটি করছিল, এমন সময় তার মা উপস্থিত হয়। একটা নার্স তার সন্তানকেও তাদের হাতে তুলে দেন। তাশফিক শিকদার রাইসাকে কুলে নিয়ে তৎক্ষণাৎ তার মা বললেন, এই মেয়েকে কোনোভাবে আমার ঘরে উঠাবি না। আমি তোর অনেক কথা শুনেছি, তোর জন্য এতদিন চুপ ছিলাম। জানি না ওই ছেলের সাথে তোর বউয়ের কি সম্পর্ক। দেখ মাইয়াটা কেমন ধবধবে বিদেশির মতো দেখা যাচ্ছে। তোর মতো গায়ের রং তো পাইনি। বৌমার এই বন্ধু তো এরকম সাদা। গিয়া দেখ বৌমার তারই সাথে সম্পর্ক ছিল। এই মাইয়া তারই হবে। তাশফিক কিছুটা রেগে গিয়ে বলল, মা তুমি এসব কি বলছো? তার মা বলল, কেন, খুব অসম্ভব? এই পাপের জন্যই তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। নিজের এই মাইয়াকেও এক নজর দেখে যেতে পারলো না। মা তুমি এসব কি কথা বলছো? আমার রোহিণী এমন হতে পারে না, আমি তাকে বিশ্বাস করি। বৃদ্ধা বললেন, তোর বিশ্বাসের এই মর্যাদা দিল? দেখলি তো, তুই এক কাজ কর, এই মাইয়াডারে কোথাও ফেলে দে। আমার মনে হয় এই তোর বউয়ের জীবন খেয়েছে, এর কারণে রোহিণী মারা গেছে। এ হলো সর্বনাশ। দুনিয়াতে এসে প্রথমে তার মাকে খেয়েছে। রাক্ষসী মেয়ে বাবা, এরকমই হয়। আমি শুনেছি এ দেখবি আমাদের সংসারে শুধু অমঙ্গল আর অমঙ্গল বয়ে আনবে। আমার কথা শুন, তোর বউ কত ভালো, সেই মেয়ে পর্যন্ত মারা গেল একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে। বুঝ এবার। এরকম আরো ঘন্টাখানেক মায়ের আজগুবি কথা শুনে মায়ের জোরাজুরিতে আর এসব অন্ধবিশ্বাসে কান দিল। বলা যায় মানুষ ভেতর থেকে দুর্বল হলে সেই সময় বাইরে থেকে তাকে অনেক কাজ করিয়ে নেওয়া যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মায়ের কথাগুলো বেশ কাজে লাগলো। তিনি খুবই দুঃখে সেই বাচ্চা কোনো হাসপাতালে একটা ঝুড়িতে ফেলে দিলেন। কিন্তু একজন নার্স দেখে তৎক্ষণাৎ বড় ডাক্তার ডেকে বিষয়টা বললেন, আর বাচ্চাটাকে পুনরায় তাদের হাতে তুলে দিতে বললেন, যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। যদি এমন হয় যে বাচ্চাটাকে আর না পাওয়া যায়, তাহলে তাদের উপর মামলা করা হবে। ঠিক এই কথা তখন শরীরে আরো জ্বালা তুলে দিল। মায়ের কথা বিশ্বাস করতে চাচ্ছিলেন না, কিন্তু এটাই তার মুখ্যম মনে হলো। এই যে মামলা, থানা পুলিশের ডর দেখলো, এসব তো ওই বাচ্চাটার জন্যই। এবার বুঝ আমি কি মিথ্যে বলছি। এই কারণে মনে হলো যেন বাচ্চাটার গলা টিপে মেরে ফেলা হয়। কিন্তু বৃদ্ধা বুদ্ধিমত্তার সাথে হাসপাতাল থেকে বাড়ি চলে আসলেন। বৃদ্ধা বলল, বুড়ো বয়সে আমাকে বাচ্চা মানুষ করতে হবে? এই বয়সে আমি কোথায় ছেলে বউয়ের থেকে সেবা নিব? সেটা না হয়ে আমাকে এক নরপিশাচ বাচ্চা দিয়ে গেল। সারাদিন শুধু মেয়ে মেয়ে করে আমার জীবন অতিষ্ঠ করে ফেললো। তুই হয় একটা বিয়ে করবি, নয়তো আমি বাড়ি ছেড়ে ছুড়ে চলে যাব। তাশফিক শিকদার বলেছিলেন, মা আমি বিয়ে করতে চাই না, আর কেই বা আমাকে বিয়ে করবে? কথাটা বেশ হতাশায় ভুগেই বললেন, কিন্তু তার মা ভেতরে ভেতরে খুশিতে লাফাচ্ছিলেন। কেননা তাশফিক বিয়ে করার পরে তার বোনের মেয়ে নাবিলারও বিয়ে দেন তার মা। মেয়েকে আর বোনের আশায় কতই রাখবেন। কিন্তু 1 মাস হয়েছে নাবিলা একটা মেয়ে সহ বাড়িতে এসে আছে। পরে 2 বোন যুক্তি করে নাবিলার ডিভোর্স করায় আর তাশফিকের সাথে বিয়ে দিয়ে দেয়। নাবিলার মেয়ে সানজিদা। বৃদ্ধা ছেলেকে অনেক বুঝিয়ে বিয়ে দেন। এভাবেই 2 খালা ভাতিজি থেকে বউ শাশুড়ি হয়ে যায়। দুজন মিলে রাইসা একটু বড় হয়ে যাওয়ার পরে অত্যাচার চালায়। সবে বাচ্চা ছিল। 5 বছর বয়স থেকে থালাবাটি পরিষ্কার করতে হতো এক মুঠো ভাতের জন্য। তাদের অনেক ছাগল ছিল, সেখানে কিনা দিন দিন বিনা পয়সায় রাইসা হয়েছিল রাখাল। আর একটু বড় হতে রান্নার কাজেও নিযুক্ত হয়। একবার তো রান্না করতে গিয়ে ভাত ফেলে দেওয়ার কারণে চুলা থেকে জ্বলন্ত লাকড়ি তার পিছনে ছেঁকা দেয়। কত কান্না করেছিল, কিন্তু আমার মা এতটাই জঘন্য ছিল যে একটু দয়া পর্যন্ত হয়নি। মেয়ের মতো আরেক মেয়েকে দেখলেও তো এগিয়ে আদর করতে ইচ্ছে করে, তাহলে সে কেন এমন ছিল?
আমি অনেক কষ্টে রাইসাকে স্কুলে ভর্তি করানোর জন্য আবদার করি, বলতে গেলে এক প্রকার জেদ ধরেছিলাম, তাই মা বাধ্য হয়ে ভর্তি করালো। যেহেতু গ্রামের সরকারি স্কুল, কোনো ফিস দিতে হয় না, বরং 3 মাস পর পর উপবৃত্তি পাওয়া যায়। মা মূলত সেই টাকার জন্যই রাইসাকে ভর্তি করালো। একবার হলো কি, মা বলেছিল জমিতে আলু লাগানো আছে, সেগুলোতে লাইন কেটে পানি দিতে। অবশ্য গ্রামের মেয়েরাও এসব কাজ করত, কিন্তু রাইসা ছোট ছিল, যার কারণে লাইন রেখে দেওয়ার পরও ভুল করে অন্য এক লাইন কেটে যায়, যার কারণে পুরো পানি জমিতেই চলে যায়। এসব দেখে রেগে সেখানেই মারতে লাগলেন। রাইসা কাদামাটির সাথে লেপ্টে ছিল, তবুও মায়ের কোনো বিবেকবোধ কাজ করেনি, বরং হাতে থাকা কোদালের পেছন দিয়ে জুড়ে একটা বাড়ি দিল। সাথে সাথে পুরো বিলে শুধু রাইসার হাহাকারে চিৎকারে প্রতিধ্বনিত হতে লাগলো। আঘাত এতই ছিল যে পা একেবারে ভেঙে গিয়েছিল। দুর্ভাগ্য যে আবার সে একই পা ভেঙে গেল। হেলাফেলা করে আমি কান্নাকাটি করেও যা একটু চিকিৎসা দেওয়াতে পেরেছিলাম, এভাবেই সুস্থ হলো, তবু অনেকদিন লাগলো। একদিন বাবার পাঞ্জাবির সেলাই খুলে যায়, সেটা সেলাই দিতে বলল। অবশ্য রাইসা জানতো না সেলাই কিভাবে করতে হয়, তবুও তিনি 2-3 বার দেখিয়ে দিয়ে চলে গেলেন। কিন্তু সেলাই রাইসাকে করতে হবে কথাটা ছিল এমন। বেশ কয়েকবার সেলাই করে আবার সুতো খুলতে হয়েছে, ঠিকভাবে না হওয়ার কারণে। এভাবে বারবার সেলাই খুলতে খুলতে পাঞ্জাবিটা একটু ছিদ্র হয়ে গেল। ভয়ে রাইসার হাত ভীষণভাবে কাঁপছিল। এই বুঝি এর সাজাও তাকে পেতে হবে কত ভয়ঙ্কর ভাবে। নাবিলা বেগম এগিয়ে এসে রাইসার ডান হাত আলতো করে ধরলেন। আর রাইসার ভেতরখানা শুকিয়ে যাচ্ছে। কি হলো, ভয় পাচ্ছিস কেন? কাপড় যাই হোক, ভাগ্য তোর হাতে সুচ ফোটেনি। কাপড় তো কত আসবে যাবে, ভয় পাস না, আমি আছি তো। সাথে সাথে রাইসার হৃদয় বিদারক আর্তনাদ ভেসে এলো। আসলে তিনি এক হাতে সুচ নিয়ে কথাগুলো বলতে বলতে রাইসার তর্জনীর মাথায় সূক্ষ্মভাবে সেই সুচ গেঁথে দিয়েছেন। রাইসা কাঁদতে কাঁদতে নিজের আঙ্গুলের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। সুচ একেবারে এফুর ওফুর হয়ে আছে, যা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। সামান্য ভুল হলে আঙ্গিনার মাঝে করা রোদে গরমে দাঁড়িয়ে থাকতো, ততক্ষণ দাঁড়িয়ে থাকতো যতক্ষণ জ্ঞান থাকতো। এভাবেই তার উপর একের পর এক অত্যাচার করে, তবুও মায়া হয় না। মুখটা দেখলেই তো মায়ায় জড়িয়ে পড়বে, তাহলে কি ওদের ভেতরে সামান্য হৃদয়টুকুও নেই? একদিন রাতের বেলা কঠিন বজ্রপাতের মাঝেও আঙ্গিনায় দাঁড় করিয়ে রেখেছিল। এরপর থেকে আকাশ মেঘলা হলেও তার ভেতরে সেই ভয় জেগে ওঠে, আর ভয়ে এক কোণে লুকিয়ে পড়ে। একবার ছাগল চড়াতে যাবে না বলেছিল, তৎক্ষণাৎ মারতে মারতে মাটিতে লুটিয়ে পড়ল। তবুও পিঠে পেটে অনবরত লাথি মেরেছিল। এরপরও থেমে থাকেনি তাদের অত্যাচার, বরং রাইসা যত বড় হতে লাগলো, ততই যেন তাদের নিষ্ঠুরতা বাড়তে লাগলো। একবার শীতের সকালে সবাই ঘুমিয়েছিল, কুয়াশায় পুরো উঠান ঢেকে গেছে। এমন সময় নাবিলা বেগম এসে ঘুমন্ত রাইসার গায়ে পাতলা চাদর টেনে নিয়ে বলেছিল, এত আরাম কিসের, তোর আবার শীত লাগে নাকি? রাইসা কাঁপতে কাঁপতে উঠেছিল, ঠোঁট নীলচে হয়ে যাচ্ছিল। তবুও তাকে ভোরবেলায় পুকুর ঘাটে পাঠানো হয় বাসন মাজতে। বরফ শীতল পানিতে ছোট ছোট আঙুল ডুবিয়ে এসে কাঁপতে কাঁপতে বাসন মেজেছিল। হাত দুটো এতটাই অবশ হয়ে গিয়েছিল যে একটা থালা ফসকে পড়ে ভেঙে যায়, আর ভাবতেই শুরু হয়ে যায় আরেক দফা অত্যাচার। সেই ভাঙা থালার দাম যেন তার ছোট্ট শরীর দিয়ে আদায় করা হয়েছিল। একবার ঈদের আগের দিন বাড়িতে অনেক রান্নাবান্না হচ্ছিল, সবাই নতুন কাপড় নিয়ে ব্যস্ত, আনন্দে ব্যস্ত। শুধু রাইসার ভাগ্যে ছিল রান্নাঘরের ধোয়া আর কাজের পাহাড়। সকাল থেকে এক ফোঁটা ভালো কিছু খেতেও পায়নি, তবুও সেমাই ভাজা, পেঁয়াজ কাটা, মশলা বাটা সবই করতে হয়েছে। রান্নাঘরের এক কোনায় বসে যখন সে ক্ষুধায় পেট চেপে চুপচাপ ছিল, তখন গরম সেমাইয়ের হাড়ির দিকে একবার তাকিয়েছিল মাত্র। সেই তাকানো তার অপরাধ হয়ে দাঁড়ায়। নাবিলা বেগম চোখ রাঙিয়ে বলেছিল, লোভী চোখে তাকাস কেন? তোর জন্য এসব রান্না হয়নি। নবাবের মেয়ের চোখ কি নজর সামলানো? হয়তো গরম শিক তোর চোখের ভিতর ঢুকিয়ে নজর তুলে দিব চিরদিনের জন্য। এরপর ইচ্ছে করে তার সামনে সানজিদার হাতে ভালো ভালো খাবার তুলে দেওয়া হয়, আর রাইসাকে দেওয়া হয় আগের দিনের বাসি ভাত। তাও এমন ভাবে ছুড়ে দেন যেন সে মানুষ না, ঘরের কোনো পশু। সেদিন ক্ষুধার চেয়েও বেশি কষ্ট হয়েছিল অপমানে। গ্রামের এক আত্মীয় বাড়িতে এসেছিল, তারা রাইসাকে দেখে বলেছিল, মেয়েটা তো দেখতে খুব মিষ্টি, কেমন শুকিয়ে গেছে কেন? এইটুকু মায়ের কথাই যেন বিষ হয়ে গিয়েছিল নাবিলা আর শাশুড়ির কাছে। অতিথির সামনে তারা মিথ্যা হাসি দিয়ে বলেছিল, ও তো কিছুই খেতে চায় না, কত আদর করি শুনে না, খাবার দিয়ে বসিয়ে রাখি তবুও খেতে চায় না। কিন্তু লোকজন চলে যেতেই দরজা বন্ধ করে শুরু হয় হিসাব চুকানো। আসল পরিচয় বেরিয়ে আসে। বাইরের লোকের সামনে আমাদের বদনাম করবি, ইচ্ছে করে শুকনা মুখ করে দাঁড়াস তাই না, যাতে লোকে ভালো মন্দ বলতে পারে আমাদের। আমরা তোকে কেমন রেখেছি সেটা সবাইকে জানাতে চাস তাই তো? রাইসা কিছুই বুঝে উঠতে পারেনি, সে তো কিছুই বলেনি। তবুও সেদিন তাকে সারাদিন না খাইয়ে রাখা হয়েছিল। রাতে যখন ক্ষুধায় মাথা ঘুরছিল, তখন কোনো খাবারও দেওয়া হয়নি। একবার রাইসা খুব জ্বর এসেছিল, শরীর পুড়ে যাচ্ছিল। তার সামনে দাঁড়ালেই জ্বরের উত্তাপ বিপরীত মানুষকে লাগবে, বোঝা যাচ্ছিল সে ভীষণ অসুস্থ। তবুও নাবিলা বেগম বলেছিল, নাটক করছে, কাজ না করার ধান্দা। কেমন করে তুই না কাজ করিস আমিও দেখি। খাবার গিলতে হবে না, নাকি না খেয়ে জীবন পার হবে? কয়দিন না খেয়ে থাকতে পারিস আমিও দেখি। সেদিনও তাকে উঠান ঝাড়ু দিতে হয়, ছাগলকে ঘাস দিতে হয়, রান্নাঘরে পানি তুলতে হয়। জ্বরের ঘরে দুলতে দুলতে সে সব কাজ করেছিল। পেট চালাতে মানুষ কত কি করে। এমন সময় মাথা ঘুরে কলসি সহ পড়ে যায়, পানি মাটিতে ছড়িয়ে পড়ে, আর সেই পানির চেয়ে বেশি ছড়িয়ে পড়ে তার উপর গালাগালার মারধর। অসুস্থ শরীর নিয়ে সেদিনও রাতে সে কাঁথা ছাড়াই পড়েছিল। কেউ একবার জিজ্ঞেস করেনি, তোর কেমন লাগছে, ওষুধ এনে দিব? কিন্তু সানজিদা ঘরের থেকে লুকিয়ে
দেখিয়ে ওষুধ এনে খাইয়েছিল। তখন সানজিদাও তেমন বড় ছিল না, রাইসার থেকে মাত্র 3-4 বছরের বড়। আরেকদিন স্কুল থেকে ফিরে সে খুব খুশি ছিল, কারণ শিক্ষক তাকে ক্লাসে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাহবা দিয়েছিল। ছোট্ট এই বুকের মতো প্রথমবারের মতো একটু ভালো লাগা জন্মেছিল। সে ভেবেছিল বাড়িতে এসে বাবাকে বলবে, কিন্তু বাড়ি ঢুকতেই তাকে বলা হয়, এত দেরি করছিস কেন, স্কুলে পড়তে যাস নাকি ঢং করতে যাস? তার ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, খাতা পেন্সিল উঠানে ছড়িয়ে পড়ে। তারপর আবারও বলেছিল, মেয়ে মানুষের এত পড়ালেখা শিখে কি হবে, শেষে মাথায় উঠবে। এক সানজিদার জেদের জন্য এই ঝামেলাটাকে শিক্ষিত করতে হচ্ছে। এই সময় আমার হাতের পাশের কত কাজ হতো। সেদিন রাইসা মাটিতে বসে বসে এক এক করে নিজের খাতা কুড়িয়েছিল। খাতার পাতায় ধুলো লেগেছিল, কিন্তু তার চোখের জলে পাতাগুলো আরো বেশি ভিজে গিয়েছিল। একবার উপবৃত্তির টাকা স্কুল থেকে এলো। রাইসা বুঝতো না টাকা মানে কি, কিন্তু সে জানতো এই টাকা এলে বাড়িতে কিছুদিন অন্তত তার স্কুলে যাওয়া বন্ধ হবে না। দিনকে দিন তার উপর কাজের চাপ আরো বেড়ে যায়। স্কুলে যাওয়ার আগেও কাজ, ফিরে এসেও কাজ, রাতেও কাজ। বই খুলে বসার সময়টুকু যেন তার জন্য বিলাসিতা ছিল। হোমওয়ার্ক করতে করতে একটু দেরি হয়, কোনো কাজ করছে না বলে নাবিলা বেগম খাতা কেড়ে নিয়ে চুলোর পাশে ফেলে দিয়েছিলেন। পাতার এক কোণা আগুনে পুড়ে গিয়েছিল। রাইসা ছুটে গিয়ে সেটা বাঁচাতে গিয়ে নিজের হাত কিছুটা পুড়িয়ে ফেলে। তবুও খাতাটা সে বুকের সাথে জড়িয়ে রেখেছিল, কারণ এই খাতাটা ছিল তার দমবন্ধ পৃথিবীতে বাঁচার একমাত্র ছোট্ট জানালা। সেখানে একটা ছবি এঁকেছিল, সেই ছবির নিচে বড় বড় অক্ষরে লিখেছিল, আমার মা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।